দেশ অস্থিতিশীল করতে লাখ লাখ টাকা খরচ করছে পতিত সরকার। মবতন্ত্র বন্ধে সব বিভাগকে দায়িত্ব পালনের আহ্বান উপদেষ্টার। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে আরও ৮১ জন গ্রেপ্তার। ১০ জেলায় আজ আটক ১৬০ জন, বেশিরভাগই আওয়ামী লীগ কর্মী। ইউএনডিপি সহ ১৮ উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সাথে ইসির বৈঠক। ডিসেম্বরে এই ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পরে কেবল আফগানিস্তান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের জরিপ। এবং ১৩ বছরেও হয়নি সাগর রুনি হত্যার বিচার। তদন্তে ছিল উচ্চ পর্যায়ের বাধা, জানালেন আইনজীবী শিশির মনি। বিরতির সংবাদ দুপুরে স্বাগত। জাহিদুল বাশার আছে আপনাদের সাথে। এবার পুরো খবর। দেশকে অস্থিতিশীল করতে পতিত সরকার লাখ লাখ টাকা খরচ করছে। তবে পুলিশ ও বিচার বিভাগে সঠিকভাবে কাজ শুরু করলে মবতন্ত্রের অবসান হবে বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর সন্ত্রাসী বা ফ্যাসিবাদের কোনো দোষর যেন জামিন না পায় সে বিষয়ে সবাইকে সতর্ক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর রাজারবাগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মশালায় এসব কথা বলেন উপদেষ্টারা। শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে অংশ নেন পরিদর্শক থেকে ডিআইজি পর্যন্ত ৩০০ পুলিশ কর্মকর্তা। সকালে এই কর্মশালায় যোগ দেন স্বরাষ্ট্র, আইন এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। গণপূর্ত উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে মানবাধিকার সমন্বিত রেখে কাজ করতে হবে। মানবাধিকার রক্ষা করেই পুলিশিং করতে হবে। জেলখানাকে রাজনৈতিক কর্মীদের নির্যাতনে যেন আর ব্যবহার করা না হয় তা নিশ্চিত করতে হবে। মানবাধিকার রক্ষা করেও পুলিশিং সম্ভব এবং মানবাধিকার রক্ষা করার জন্য আদালতগুলো ভূমিকা পালন করে। বারে বারে রিমান্ডে পাঠিয়ে রক্তাক্ত ব্যক্তিটাকে আবার রিমান্ডে পাঠিয়ে আবার অত্যাচারের দিকে ঠেলে দেয় না। কোনো রকম সাক্ষী ছাড়া বিচার করে রাত্রেবেলা কোর্ট বসিয়ে যে আদালত শাস্তি দেয় না। সন্ত্রাসী ও ফ্যাসিবাদের দোষররা যেন জামিন না পায় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে দেশ থেকে সন্ত্রাসীদের মূলোৎপাটন করা সম্ভব। কোনোভাবেই যেন কোনো সন্ত্রাসী জামিন না পায়, সর্বোচ্চ সতর্ক থাকুন। প্রয়োজনে আইজিপি টিম মামলা ভিত্তিক অগ্রগতি নিয়ে পাবলিক প্রসিকিউটরের সাথে ১৫ দিন পর পর বসতে পারেন এবং অগ্রগতি পর্যালোচনা করতে পারেন এবং আদালতে উপস্থাপনের জন্য। বিগত সরকারের ১৫ বছর সব অরাজকতা গুমখুরের বিচার হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা বাহিনী স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করবে। পুলিশ ও বিচার বিভাগ সহ রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ সঠিকভাবে কাজ করার উপর গুরুত্ব দেন উপদেষ্টা। পতিত ফ্যাসিস্ট যে স্বৈরাচার আছে, তাদের যে বিভিন্ন বাহিনী বাংলাদেশের বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে, তাদের যে রক্ত পিপাসু নেত্রী, তার কণ্ঠ যে এখনো সারাক্ষণ আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে এবং আমাদের বিভিন্ন হোস্টাইল আন্তর্জাতিক মহল রয়েছে, এরকম একটা পরিস্থিতিতে আমরা কাজ করছি। কর্মশালায় বক্তারা ন্যায় বিচার নিশ্চিতে মামলার দীর্ঘসূত্রিতা নিরসনে জোর দেন। পুলিশের অতীতের প্রশ্নবিদ্ধ কার্যক্রম ধারা থেকে বাহিনীটিকে বের হওয়ার গুরুত্বও দেন তারা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে গাজীপুরে আরও ৮১ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এই নিয়ে ৩ দিনে জেলায় মোট গ্রেপ্তার ২৬১ জন। এছাড়া বাগেরহাট, সিলেট, লক্ষ্মীপুর সহ ৯ জেলায় ৭৯ জন গ্রেপ্তার হয়েছেন। তাদের বেশিরভাগই আওয়ামী লীগের কর্মী এবং ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি। সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে অভিযানে সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত আরও ৮১ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এর মধ্যে মেট্রোপলিটন এলাকায় ৬৯ জন ও ৫ থানা এলাকায় আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ৩ দিনে এ পর্যন্ত গ্রেপ্তার ২৬১ জন। খাগড়াছড়িতে ৬ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে পানছড়িতে ৩ জন এবং দীঘিনালা, মাটিরাঙ্গা ও মহালছড়িতে ১ জন করে গ্রেপ্তার হন। ৩ দিনে জেলায় মোট গ্রেপ্তার ১৮ জন।
বাগেরহাটে ১৯ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় অনেকের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা ছাত্র আন্দোলনে হামলাসহ বিভিন্ন মামলার আসামি। জামালপুরে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ১২ জনই আওয়ামী লীগের নেতাকর্মী। লক্ষ্মীপুরের ৫ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ধরা পড়েছেন ১১ জন। তারা ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামি। এছাড়া অভিযানে কুমিল্লায় ১২, কুয়াকাটায় ১, নোয়াখালীতে ২ জন গ্রেপ্তার হয়েছেন। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোনো কিছু পাওয়ার আশায় নয়, শুধু বিবেকের তাড়নায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে টিনের ব্যারিকেড তৈরি করে স্বৈরশাসকের গুলির সামনে প্রতিরোধ গড়ে তোলেন স্যানিটারি মিস্ত্রি নাসির খান। পুলিশের বন্দুকের সামনে জীবনের পরোয়া না করে ঢাল হয়ে দাঁড়ান তরুণ তাজা প্রাণগুলোকে বাঁচাতে। আন্দোলনের সেই দিনগুলোর স্মৃতিচারণ করেছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাথে। আস্তে আস্তে আমরা যখন কারণ বাজার দিকে আগাতে থাকি তখন কারণ বাজারে আমার চোখের সামনে একজনে গুলিবিদ্ধ হয়। সেটা মানে আমার ওই মুহূর্তটা আমি আসলে ভুলতে পারবো না। ছবিটি প্রতিরোধের, স্বৈরশাসকের বিরুদ্ধে এক নির্ভীক যুবকের দুর্বার আন্দোলনের সাক্ষী। আরামবাগের বাসিন্দা নাসির খান ছিমছাম গড়নের মানুষটি পেশায় স্যানিটারি মিস্ত্রি, সম্পৃক্ত নন কোনো রাজনৈতিক দলের সঙ্গে। তবে চোখের সামনে স্বৈরাচার সরকারের নির্মম অত্যাচার জুলুম দেখে চুপ থাকতে পারেননি। সোনারগাঁও হোটেল থেকে আমরা টিন ছুটাই একটা টিনটা তো অনেক বড় থাকে, তো আমি এটাকে 2 টুকরা করি। টিয়ার সেল, তারপর হচ্ছে সাউন্ড গ্রেনেড, তারপর হচ্ছে রাবার বুলেট, এগুলো যখন ছুটতেছিল সেইটাকে আমরা মানে ফিরানোর জন্য, প্রতিরোধ করার জন্য ওইটা দিয়ে আর কি ঢাল বানাই আমি সামনের দিকে আগাতে থাকি। ছাত্র জনতার আন্দোলনে চুম্বকের মতো টেনে নিয়ে যাওয়া মানুষটি দেশকে ভালোবেসেই নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে নেমে এসেছিলেন রাজপথে। বাংলাদেশের যতগুলো আর কি দল আছে, কোনো রাজনৈতিক দলের সাথে আমি জড়িত না। ওই জালনার ভিতর থেকে গুলি লাগার পর একটা বাচ্চা মারা যায়, এরপর থেকে না আমি আসলে এলাকার বাইরে তখন এই শুরু করি যে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য। ওই সময় আসলে মাথার ভিতরে ঢোকে না যে গুলি লাগলে আমার কি হবে বা আমি আহত হলে কি হবে, ওই জিনিসটা তখন আর কাজ করে না আমার ভিতরে। সামনে থেকে জুলাই আগস্ট আন্দোলনে সাহস জুগিয়েছিলেন নাসির। আহত হয়েছিলেন ঠিকই, তবে পরোয়া করেননি মৃত্যুর মতো শেষ পরিণতিকেও। ওই যুদ্ধের মতনই হবে। আমি মনে করি যে যুদ্ধ তো আমি কখনো দেখি নাই, হয়তো আমি যুদ্ধে অংশগ্রহণ করে আমিও মারা গেছি। আমি ভাবছিলাম তো হাড্ডি ভেঙে গেছে, যার কারণে আমি ভয়ে আমি এক্সরে করি, কিন্তু ওই দিন বুঝতে পারিনি আমি কতটুকু আহত হয়েছি। রিমান্ডে পিটাইলে যেরকম ব্যথা হয় শরীরের ভিতরে, আমি সেই ব্যথাটা অনুভব করতেছিলাম, প্রতিটা জয়েন্টে ব্যথা। কোনো প্রত্যাশা থেকে নয়, অন্যায় অত্যাচারের প্রতিবাদী আন্দোলনে অংশ নিতে উদ্বুদ্ধ করেছে নাসির খানের মতো খেটে খাওয়া এক সাধারণ মানুষকে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী ডিসেম্বরে ভোট আয়োজনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে ইউএনডিপি প্রতিনিধি ও 17টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে তিনি আরও বলেন, আগামী নির্বাচন বাধাগ্রস্ত হবার মতো কোনো চ্যালেঞ্জ নেই। নির্বাচন কমিশনার জানান, জাতীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি সরকার চাইলে স্থানীয় নির্বাচনও করবে ইসি। তবে ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে হলে সীমিত পরিসরে স্থানীয় নির্বাচন করতে হবে। রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা। বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তার আশ্বাস দিয়েছে ইউএনডিপি। এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে প্রযুক্তিগত ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা দিয়েছে জাতিসংঘের এই সংস্থাটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে ইসির প্রস্তুতির বিষয়ে বৈঠকে জানতে চান বিদেশি দূতরা। নির্বাচন কমিশন সংক্রান্ত যেসব বিষয়ে ন্যূনতম মতকে পৌঁছানো হবে, সেখানে হয়তোবা নির্বাচনের টাইম ফ্রেম নিয়েও হয়তো কথা হতে পারে। আমরা কিছু রিপোর্ট ইতোমধ্যে নিউজ পেপারে দেখতে পাচ্ছি, যে সেগুলো যেহেতু ভেরিফাইড না, আমি সেগুলোর উপরে কমেন্ট করতে চাচ্ছি না। আমরা ওইরকম এমন কোনো চ্যালেঞ্জ দেখছি না যে ইলেকশন কে ওইভাবে বাধাগ্রস্ত করবে। তবে হ্যাঁ, কিছু সব সময়ে স্থানকাল ভেদে তো কিছু সমস্যা থাকবে, চ্যালেঞ্জেস থাকবে, এবং সেগুলো উই উইল লিভ আপ টু ইট। আগারগাঁও নির্বাচন ভবন থেকে এই মুহূর্তে আমার সাথে সরাসরি রয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, এই বৈঠকের আগে এবং পরে যে ব্রিফিং হলো, আপনি ছিলেন সেখানে, আর কি বিস্তারিত আলোচনা হয়েছে একটু জানতে চাইবো। আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে এই যে ইউএনডিপি বা উন্নয়ন সহযোগী দেশগুলো এই নির্বাচনের ক্ষেত্রে কি ধরনের সহায়তা আসলে তাদের দরকার হবে মূলত নির্বাচন কমিশনের?
দেখেন, শুরুতে ইউএনডিপি নিয়ে কথা বলি। আজকে যে প্রায় 2 ঘন্টার মতন যে বৈঠক ছিল, সেই বৈঠকে ইউএনডিপি এবং একই সঙ্গে উন্নয়ন সহযোগী দেশ 17টি দেশের সঙ্গে কিন্তু বৈঠকটি ছিল এবং খুব গুরুত্বপূর্ণ বৈঠক ছিল বলা যেতে পারে, যেহেতু আগামী নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, প্রধান উপদেষ্টা যে নির্বাচনের সময় নির্ধারণ করেছেন বা সেই সময় নির্ধারণ তিনি ঘোষণা করেছেন, সেটি ধরে তারা প্রস্তুতি নিচ্ছে। আজকে যে বৈঠকটি ছিল, সেই বৈঠকে ইউএনডিপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আগামী নির্বাচনটি হবে ইতিহাসের অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং সবচেয়ে ভালো নির্বাচন। এই নির্বাচন ইউএনডিপি তারা সর্বোচ্চ সহযোগিতা করবে। সেই সহযোগিতার মধ্যে অন্যতম আছে ভোটার তালিকা হালনাগাদ, সেখানে সফটওয়্যার হার্ডওয়্যার দিয়ে বা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যেমন একদিকে সহযোগিতা আছে, অন্যদিকে ভোটারদের সচেতন করা কিংবা নির্বাচন কর্মকর্তা যারা আছেন সেইখানেও তারা সহায়তা করবেন বলে জানিয়েছেন। এছাড়া ভোটের দিন সহ যে সকল লজিস্টিক সাপোর্ট এবং টেকনিক্যাল সাপোর্ট দরকার একটি নির্বাচন করার জন্য, সব ধরনের সহায়তা করবে বলে ইউএনডিপির পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশন যেটা বলেছেন যে তারা এই সকল সহযোগিতা তারা নিবে এবং নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। ডিসেম্বরকে ধরেই তারা সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। বরাবরের মতোই যে আলোচনাটি আসে বা যে কথাটি হয় যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় কিনা ইসি, সেটি নিয়েও যেমন আজকে প্রশ্ন করেছিল গণমাধ্যম কর্মী না। এরই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার যেটি বলতে চেয়েছেন যে আসলে তারা মূলত জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন যদি করা হয় ব্যাপক আকারে, সেক্ষেত্রে জাতীয় নির্বাচনের প্রভাব পড়বে। সময় মতো নির্বাচন করা যাবে কিনা সে ধরনের এক ধরনের প্রভাব পড়তে পারে বলে তিনি আশঙ্কা করেছেন। তবে স্বল্প পরিসরে যদি করা যায় সেক্ষেত্রে তারা করতে চায় এবং যদি স্থানীয় সরকার নির্বাচন সরকারের পক্ষ থেকে বলা হয় করতে, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন বাধ্য। সেক্ষেত্রে তারা নির্বাচন কমিশন যে বলছে তারা স্থানীয় সরকার নির্বাচন করবে। তবে তারা এখন যেটি প্রস্তুতি নিচ্ছে, মূলত তারা ডিসেম্বরকে ধরেই তারা আসলে জাতীয় নির্বাচনে বা জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রস্তুতি নিচ্ছে। এই ফাঁকে আরেকটু বলে রাখতে চাই, তাহলে যে আজকের যে বৈঠকটি, সেই বৈঠকটি কিন্তু গত কয়েকদিন বা বিগত সময় ধরে কিন্তু তার বৈঠক হয়েছে, তার ফলাফল কিন্তু মূলত আজকে বৈঠকটিতে এইটুকু নিশ্চয়তা পাওয়া গেছে যে আসলে আগামী নির্বাচনের জন্য অবাধ সুষ্ঠু করার জন্য ইউএনডিপি সব ধরনের সহযোগিতা করবে। ইউএনডিপি যদি আরেকটি কথা বলেছেন যে নির্বাচন কখন হবে সেই বিষয়ে জাতিসংঘ কিংবা ইউএনডিপি পক্ষ থেকে কিছু বলা হবে না, কিন্তু এইটি আসলে নির্বাচন কমিশন এবং সরকারের বিষয়, সরকার তারাই নির্ধারণ করবে। ইউএনডিপি বা জাতিসংঘ যে উন্নয়ন কর্মসূচি আছে সেইটি আসলে তারা নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সহযোগিতা করবে। মাহমুদুল হাসান, আরেকটি বিষয়, দেশের হাজার হাজার যারা স্থানীয় নির্বাচনের সাথে জড়িত চেয়ারম্যান, মেম্বার বা উপজেলা পর্যায়ে আছে, অনেকে তাকিয়ে আছে যে আসলে জাতীয় নির্বাচনের আগে কোনোভাবে স্থানীয় নির্বাচন হবে কিনা। আপনারা তো প্রতিনিয়তই সেখানে যাতায়াত করেন, এই ধরনের আলোচনা আসছে কিনা? আজকেও তো খানিকটা আলোচনা হলো। দেখেন, এই আলোচনাটা কিন্তু শুরু হয়েছে বিগত সময় যখন, অর্থাৎ 16 ডিসেম্বর যখন প্রধান উপদেষ্টা জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেয়, যখন নির্বাচন সময়সূচি ঘোষণা করে, এরপর থেকে কিন্তু এই আলোচনাটি চলছে। এবং স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও কিন্তু যখন বলে যে অধিকাংশ মানুষ চাচ্ছে, বিশেষ করে ঢাকার বাইরের মানুষ চাচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক, তারপর থেকে কিন্তু এইটি নিয়ে আলোচনা চলছে এবং এই নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোও কিন্তু প্রতিক্রিয়া দেখাচ্ছে বলা যেতে পারে। আজকেও আলোচনা হচ্ছে, এর আগেও কিন্তু নির্বাচন কমিশনের আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন আসলে এর আগে যে বিগত সময়ের কথা বলি, যখন জাতীয় ইলেকশন হয়, সেটা দেখেছি আমরা যে জাতীয় নির্বাচনের 6 মাস আগে আসলে স্থানীয় সরকার নির্বাচন শেষ হয়ে যায় কিংবা আর বন্ধ হয়ে যায়। 6 মাসের মধ্যে তারা সময় রাখে, সেখানে তার এরপরেই সেই প্রস্তুতি হিসেবে 6 মাস ধরেই তারা জাতীয় নির্বাচনটি করে থাকে। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে এই বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেটি আসলে অন্য সময়ের মতো না। সুতরাং নির্বাচন কমিশন যেটি বলার চেষ্টা করছে বা যেটি বলতে চাচ্ছে যে তারা আসলে ফোকাসটাই করছে আসলে জাতীয় নির্বাচনের জন্য। স্থানীয় নির্বাচন যদি করা হয় সেক্ষেত্রে জাতীয় নির্বাচনের প্রভাব পড়বে, সেই আশঙ্কাটি করছে। সুতরাং সরকার চাইলে তারা করতে প্রস্তুত আছে, সেই বিষয়টিও জানিয়েছেন। আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদুল হাসান, নির্বাচন কমিশন ভবন থেকে। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14তম। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের নিচে রয়েছে কেবল আফগানিস্তান। দুপুরে রাজধানী ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এই কথা জানায় টিআইবি। বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক সিপিআই 2024-এ 180টি দেশের মধ্যে বাংলাদেশের স্কোর 23, যা গত 13 বছরের মধ্যে সর্বনিম্ন। এতে বাংলাদেশের অবস্থান নিম্নক্রম অনুযায়ী 14তম এবং দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বনিম্ন। সূচক বলছে বিশ্বে দুর্নীতি পরিস্থিতির অবনতি হয়েছে। 93টি দেশের স্কোর কমেছে। 90 স্কোর নিয়ে ডেনমার্ক শীর্ষে, আর দক্ষিণ সুদান
8 স্কোর নিয়ে সর্বনিম্নে। দক্ষিণ এশিয়ায় একমাত্র ভুটান স্কোরে উন্নতি করেছে, বাকিরা অবনতি দেখিয়েছে। 2021 সালের নভেম্বর থেকে 2024 সেপ্টেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই সূচক তৈরি হয়েছে। এমন দুরবস্থার জন্য 4 বারের দুর্নীতিগ্রস্ত আওয়ামী শাসন আমলকে দায়ী করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেছি, দুদক সংস্কার কমিশনের যে সুপারিশমালাগুলো আছে সেগুলো অনুসরণে যদি পদক্ষেপ গৃহীত হয় তাহলে আমরা আশা করি যে বাংলাদেশের স্কোর আস্তে আস্তে কমে বাড়ার সমূহ সম্ভাবনা আছে। সেই দিকে আমরা যাচ্ছি এই পর্যায়ে বলতে পারি, কিন্তু সেটা কতটুকু নির্ভর করবে সেটা কিন্তু আমি বলছি যে আলটিমেটলি এটা নির্ভর করবে যে এক হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলি বাস্তবে কতটুকু কার্যকর করা হবে, দুই হচ্ছে যে আমাদের রাজনীতি এবং আমলাতন্ত্রে বাস্তব ইতিবাচক পরিবর্তনের প্রতিফলন কতটুকু ঘটবে, এই দুইটির সংমিশ্রণের উপর। মৎস্য সম্পদ ধ্বংসকারী সকল অবৈধ জাল নির্মূলে দেশের উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে নৌবাহিনী। বঙ্গোপসাগরের বহির্নোঙরে চলা এই অভিযান নিয়ে আরও জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, আপনি এই মুহূর্তে যেখানে আছেন একটু জানতে চাইব যে আজকে আসলে কোন ধরনের জালগুলোকে অবৈধ বলা হচ্ছে বা অভিযানে সেগুলো ধ্বংস করা হচ্ছে? জালের তো একটা মাপ আছে, কত সেন্টিমিটার ফাঁসা হবে, সেই বিষয়গুলো নিয়ে আপনি একটু জানাবেন। আরেকটি বিষয়, কোন এলাকা জুড়ে আসলে এই অভিযানটি চলছে বা কতদিন চলবে? জি, বাংলাদেশের উপকূল জুড়ে প্রায় 10টি জেলাতে এই অভিযানটি আসলে চলমান রয়েছে। জানুয়ারি থেকে যেটি শুরু হয় সেটি ফেব্রুয়ারি মাস জুড়ে চলবে, অর্থাৎ 4টি ধাপে এই অভিযান পরিচালনা করছে নৌবাহিনী, এবং নৌবাহিনীর এই অভিযানটি এখন 3য় দফায় চলছে। এবং তারা যেটি বলছেন যে সাগরে এখন মাছ ধরা বৈধ হলেও অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় নানা সময় অবৈধ, বিশেষ করে বেহিন্দি জাল নিয়ে যে অনুপ্রবেশ ঘটে, সেই অনুপ্রবেশ বন্ধে তারা সেই যে যারা ঢুকছে সেই জলসীমায় ধরে বাংলাদেশের মোহনাতে সেই এলাকাগুলোতে এখন তারা বেহিন্দি জাল সহ অন্যান্য যে অবৈধ জালগুলো আছে সেগুলো রোধে আসলে তারা এই অভিযানটি পরিচালনা করছে। নৌবাহিনীর 10টি জাহাজ, বিশেষ করে চট্টগ্রামে আমরা যেটি দেখছি আজকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নৌবাহিনীর একটি জাহাজ অতন্ত্র প্রহরী, সেইটি সহ অন্যান্য তাদের যে হাই স্পিড বোটগুলো রয়েছে সেটি দিয়ে তারা এই অভিযান চলমান রেখেছে। এবং তারা বলছেন আজকের এই অভিযানে আমরা 3টি জাহাজ, 3টি মাছ ধরার নৌকাকে আমরা ধরতে দেখেছি, এবং তাদের সেখানে যে জালগুলো রয়েছে সেই জালগুলো দিয়ে আসলে তারা মাছ ধরা নিষেধ বলছেন। বাংলাদেশের যে মাছ ধরার যে আইন রয়েছে এবং মৎস্য কর্মকর্তারাও এই অভিযানে যুক্ত হয়েছেন। তারা বলছেন যে পুরো মাসব্যাপী, অর্থাৎ জানুয়ারি থেকে যে অভিযানটি চলমান রয়েছে সেটি পুরো মাসব্যাপী চলবে, এবং সেই অভিযানে আসলে তারা এখন পর্যন্ত যেটি বলছেন প্রায় 1 লাখ টাকার মাছ ধরা, অবৈধ মাছ ধরার যে জাল সহ অন্যান্য যে সরঞ্জাম সেটি আসলে অভিযানে কি করছেন? বিভিন্ন ফিশিং বোটগুলোর পাশে যে কি জাল পরীক্ষা করা হচ্ছে, বা এটি কি উপকূলের মধ্যে ডাঙ্গায়ও কতটুকু অভিযান চালানো হচ্ছে নাকি শুধু নদীতে? পদ্ধতিটা আসলে কি? এটি আসলে স্থলভাগে যেটি চলছে সেটি বলা চলে সচেতনতামূলক কার্যক্রম। জেলেদেরকে জেলে পাড়াগুলোতে তারা সচেতন করছেন যাতে তারা অবৈধ কার্যক্রমে যুক্ত না হন। এবং আমরা যেটি জলসীমায় দেখছি, জলসীমায় যারা মাছ ধরার নৌকা নিয়ে এবং অবৈধ যে জালগুলোর কথা বলছে, তারা যে বিহিন্দি জাল সহ যে বিদেশি জালগুলো রয়েছে সেই জালগুলো দিয়ে মাছ ধরার চেষ্টা, সেটি আসলে রোধেই তারা এই কার্যক্রম চালাচ্ছেন। এবং আমরা দেখেছি বহির্নোঙর চট্টগ্রাম, বিশেষ করে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের প্রায় 15 মিটার গভীরতায় যে সমুদ্র সীমা রয়েছে সেখানে যারা মাছ ধরার জন্য যাচ্ছে, তাই সেই জালগুলো তারা পরীক্ষা নিরীক্ষা করছে। তারা অবশ্য যেটি তারা আসলে সনাতনী পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষাগুলো করছে, তবে এখন পর্যন্ত তারা যেটি বলছেন তারা সচেতনতার উপরে জোর দিচ্ছেন, কোনো ধরনের জেল জরিমানা করছেন না, এবং কোনো ধরনের মাছ পাওয়া গেলে সেগুলো তারা জব্দ করছেন। তো এখন পর্যন্ত যেটি বলা চলে যে এই জানুয়ারি মাস থেকে যে অভিযান চলমান রয়েছে সেটি তারা এই ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত তারা চলমান রাখবেন, এবং 3য় দফার অভিযানটি শেষ হওয়ার পরে 4র্থ দফার অভিযানটি শুরু হবে। এবং শুধুমাত্র চট্টগ্রাম নয়, অন্যান্য যে উপকূলীয় জেলাগুলো রয়েছে সেখানেও তারা এই অভিযানটি অব্যাহত রাখবে। রাকিব, ধন্যবাদ আপনাকে। বঙ্গোপসাগরে নৌবাহিনীর জাহাজ থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিব। সাগররুনি হত্যা মামলার তদন্ত কাজে অতীতে উচ্চ পর্যায় থেকে বাধার আভাস পাওয়া গেছে বলে জানিয়েছেন মামলার বাদীর আইনজীবী শিশির মনির। দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে আলোচিত এই হত্যা মামলার সবশেষ
অবস্থা তুলে ধরেন আইনজীবী ও নিহতদের পরিবারের সদস্যরা। এ সময় শিশির মনির বলেন, সাগর রুনি হত্যার বিষয়ে বেশ কিছু নতুন তথ্য মিলেছে, যা শিগগিরই হাইকোর্টে দাখিল করা হবে। এছাড়া জেলে থাকা আসামিরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের বিষয়ে জানিয়েছেন। অতীতে তদন্ত প্রক্রিয়ায় আইনিভাবে চলতে বাধাগ্রস্ত করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, মামলার অনেক আলামত এরই মধ্যে হারিয়ে গেছে। এ সময় মেহেরুন রুনির ভাই নওশের রোমান দাবি করেন, বিগত সরকার বা সরকার সংশ্লিষ্ট কেউ হত্যায় জড়িত ছিল বলেই এতদিন বিচারে বাধা এসেছে। বিচারে এখন কিছুটা আশার আলো দেখতে পাচ্ছেন বলেও জানান তিনি। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। এই ইনভেস্টিগেশন প্রসেসকে সঠিকভাবে আইনি পদ্ধতিতে চলতে দেওয়া হয়নি, ফলে দক্ষ জনশক্তি এবং ইচ্ছার অভাবের কারণে সময় মতো তার তদন্ত সম্পন্ন করা যায়নি। 13 বছর পরে আজকে এসে প্রশ্ন দাঁড়িয়েছে, এই একটা চ্যালেঞ্জিং জব, কারণ 13 বছরে অনেক সাক্ষ্য প্রমাণেই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, হারিয়ে গেছে। আমরা মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। আর তাছাড়া যেটা হতো যে আপনার যারা তদন্তকারী সংস্থা ছিল তাদের অদক্ষতা, কিন্তু সেটা যদি হতো, সরকার যদি আন্তরিক হতো, তাহলে আসলে তাদেরকে দিয়ে 12 বছর ধরে ইনভেস্টিগেশন চলতো না। আজও শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন প্রাথমিকের 3য় ধাপে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। সকাল 11টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের নিয়োগ বাতিল করে যে রায় দেওয়া হয়েছে সেটি বৈষম্যমূলক। বর্তমান সরকারই তাদের নিয়োগের সুপারিশ করে আবার তা বাতিল করেছে বলে দাবি করেন। এ সময় নিয়োগ বাতিলের প্রতিবাদ ও দ্রুত নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। গত বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে কোটায় নির্বাচিত হওয়া 6531 জনের ফল বাতিল করে হাইকোর্ট। পরে মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের আদেশ দেন আদালত। এই মুহূর্তে শাহবাগ থেকে সরাসরি আমার সাথে রয়েছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরামুল কবির, দুটি বিষয়, একটি হচ্ছে যে আজকে শাহবাগের কি অবস্থান, গতকালকে কি হয়েছে সেখানে সবাই আমরা দেখেছি, আজকের পরিস্থিতিটা জানবো। আরেকটি বিষয়, হাইকোর্টের রায়ের মাধ্যমে নিয়োগ বাতিল হয়েছে, সরকার এটি করেনি, তাদের অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার সুযোগ আছে। তাহলে এই আন্দোলনের মাধ্যমে তারা আসলে কি আদায় করতে চান, কোথায় প্রেসার দিতে চান? আন্দোলনকারীরা একটা কথাই বলছেন যে এই যে তাদের যে নিয়োগের সুপারিশটা হলো সেটি এই সরকারের আমলেই হলো, এরপরে হাইকোর্টের যে নির্দেশ সেটিকে আসলে তারা আখ্যায়িত করছেন একটি প্রহসন হিসেবে। তারা বলছেন যে সেটি তো তাদের যে নিয়োগটি দেওয়া হয়েছে সেটি আসলে আগের নিয়ম অনুযায়ী এবং সুপারিশ দেওয়া হয়ে গেছে, এরপরে আসলে কেন এই ধরনের একটি নির্দেশ দেওয়া হলো এবং এই নির্দেশের বিষয়ে আসলে সরকারকেই তারা বলছেন একটি পদক্ষেপ নিতে। এবং গতকালকের বিষয়টি আপনি বলছিলেন যে গতকালকে আপনারা দেখেছেন যে তারা কিন্তু যে প্রধান সড়ক যেটি শাহবাগের সামনে সেখানে অবস্থান নিয়েছিল, যার ফলে কিন্তু পুলিশ তাদের উপর চড়াও হয় এবং জলকামান এবং তাদেরকে লাঠিচার্জ করে, সেখানে বেশ কয়েকজন আহত হয়। এমন আমরা দেখেছি সেখানে আহত হওয়ার পরও আজকে তাদের মধ্যে বেশ কয়েকজন এই আন্দোলনে অংশ নিয়েছেন এবং তারা বলছেন যে এই যে 6500 যে নিয়োগ, 6500 যে নিয়োগ সেটি বাতিল করা, সেটিকে বৈষম্যমূলক আখ্যায়িত করছেন। এবং এখানে আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে তারা আগে বিভিন্ন বেসরকারি চাকরি করতেন কিংবা অন্যান্য কাজ করতেন, যখন আসলে এই নিয়োগটি দেওয়া হয় সেটির পর কিন্তু তারা সেটি ছেড়ে দিয়েছেন এবং তাদের এতদিনের নিয়োগপত্র পেয়ে তাদের আসলে ক্লাসরুমে থাকার কথা, কিন্তু এই হাইকোর্টের যে এই নির্দেশ এটি তাদের যে নিয়োগটি বাতিল হয়ে যায়, যার ফলে কিন্তু তারা একটি দোটানার মধ্যে পড়ে গিয়েছেন। তাদের যে কর্মসংস্থান সেটি নিয়ে তারা ব্যাপক অনিশ্চয়তার মধ্যে, তারা যে আগের যে কর্মসংস্থান সেটি ছেড়ে এসেছেন, এখন তারা বলছেন যে তারা তাদের যাওয়ার জায়গা নেই। এবং বিশেষ করে ঢাকা চট্টগ্রামের বিভাগের বিভিন্ন জেলার মানুষ কিন্তু এখানে রয়েছেন, তারা আজকে টানা 6 দিনের মতো 6ষ্ঠ দিনের মতো আন্দোলন করছেন এখানে। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না তারা তাদের যে এই দাবি বিষয় সরকার কোনো পদক্ষেপ নেবে, তারা আসলে এই রাজপথ ছাড়বেন না। এবং এখানে যারা রয়েছে তাদের পক্ষ থেকে আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি যে আজকে তাদের মধ্যে 4 জনের একটি কমিটি কিন্তু আজকে সচিবালয়ে যাবে এবং সচিবালয়ে যেয়ে আসলে তারা তাদের যে সকল দাবি রয়েছে সেগুলো নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলবেন এবং তারা বলছেন যে এটি আসলে আইনিভাবে থেকে তারা চান যে সরকারিভাবে আসলে কোনো সিদ্ধান্ত নেওয়া হোক। এবং তারা বলছেন যে বৈষম্যের বিরুদ্ধে আসলে এরকম
আন্দোলন এখনো আসলে বিভিন্ন ক্ষেত্রে তার নানা ধরনের বৈষম্য হচ্ছে এবং সরকারের যে সমন্বয়হীনতা সেটি নিয়ে আসলে তারা অভিযোগ করছেন। এবং এখানে প্রায় আমরা যদি বলি প্রায় শতাধিক মানুষ রয়েছে, তারা বারবার বলছেন যে সরকার যেন তাদের কাছে এই বিষয়টিকে আসলে সুনজর দেয়। এবং গতকালকে যে বিষয়টি হয়েছিল তারা কবির, আপনাকে অনেক ধন্যবাদ। একরামুল কবির জানাচ্ছিলেন শাহবাগে শিক্ষকদের যে অবস্থান, এর আগে নজিরবিহীন বিক্ষোভ হাইকোর্টের একটি এজলাস ঘিরেও করেছিলেন এই শিক্ষকরা, তারা এখন শাহবাগে বসছেন। 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চলছে সংহতি সমাবেশ। সকাল 9টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপরাধ বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিতে ফেরানোর দাবিতে এই কর্মসূচি চলছে। সমাবেশে বক্তারা পিলখানা হত্যাকাণ্ডের প্রহসনমূলক মামলায় জেলে বন্দী নিরাপরাধ ব্যক্তিদের মুক্তি এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যকে ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহালের দাবি জানান। জাস্টিস ফর বিডিআর ব্যানারে এ কর্মসূচি পালন করছে বিডিআর কল্যাণ পরিষদ। 6 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছে তারা। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনকে স্বাধীনভাবে কাজ করার দাবিও জানান তারা। 54 জনের উপরে বিডিআর সদস্য মৃত্যুবরণ করেছে। প্রত্যেকটা মৃত্যুর পিছনে তদন্ত করা দরকার। তদন্ত করে কারা এর পিছনে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেছি। আমরা আমাদের চাকরি ফেরত চাই এবং যে কোনো প্রকারে হোক আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো। পাশাপাশি যে সকল বন্দী ভাইরা আমাদের জেলে দীর্ঘদিন যাবৎ অসহনীয়ভাবে জীবনযাপন করছেন তাদের মুক্তি চাই। বিরতিহীন সংবাদ দুপুরে আছেন আপনারা, অন্যান্য খবরের সাথে আরো থাকবে। দিনাজপুরের স্বপ্নপুরীতে অবৈধ মিনি চিড়িয়াখানার অভিযান, সাম্বার হরিণ সহ 74 বন্যপ্রাণী উদ্ধার। বসন্ত বরণ সহ নানা দিবস ঘিরে যশোরে জমে উঠেছে পাইকারি ফুলের বাজার। 300 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্য। ঝিনাইদহের হরিণাকুণ্ডতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে মোশাররফ হোসেন নামে একজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 9 জন। সকালে উপজেলার হাকিমপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে হাকিমপুর গ্রামের দবির মণ্ডল ও তার ভাই মোশাররফ হোসেনের সাথে একই গ্রামের মহিন, বকুল ও সাইদের সমর্থকদের বিরোধ চলে আসছিল। সোমবার সন্ধ্যায় ধর্মসভার আয়োজন নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ড হয়, আর সেই জেরে সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়ালে আহত হয় অন্তত 10 জন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মহিনকে আটক করেছে পুলিশ। দিনাজপুরের স্বপ্নপুরীতে অবৈধ মিনি চিড়িয়াখানায় অভিযান চালিয়েছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। অভিযানে অবৈধভাবে আটকে রাখা 74টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে, যার মধ্যে 17টি সাম্বার হরিণ, 4টি রাজধনেশ, 4টি এশিয়ান ব্ল্যাক বিয়ার, সজারু, মদনটাক, উল্লুক, বেবুন, মায়া হরিণও রয়েছে। মিনি চিড়িয়াখানার নামে এক যুগেরও বেশি সময় ধরে প্রাণীগুলোকে আটকে রাখা হয়, যা বন্যপ্রাণী সংরক্ষণ ও চিড়িয়াখানা আইন অনুযায়ী অবৈধ। এটির মালিক পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার আব্দুল্লাহ আল আজাদ চৌধুরী। তিনি প্রভাব খাটিয়ে মিনি চিড়িয়াখানার লাইসেন্স নেন। গত 26 জানুয়ারি বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এই মিনি চিড়িয়াখানা বন্ধ করে দেয়। আজ দ্বিতীয় দফায় প্রাণীগুলো উদ্ধার করা হয়। সাম্বার হরিণ, ভাল্লুক, রাজধনের সহ বেশ কিছু প্রাণী কক্সবাজারের ডুল হাজরা সাফারি পার্কে নিয়ে যাওয়া হবে, আর বাকি প্রাণীদের গাজীপুরের সাফারি পার্কে স্থানান্তর করা হবে। এ নিয়ে আরও জানা যায়, দিনাজপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। আমরা সরাসরি অনির্বাণের কাছ থেকে বিস্তারিত জানব। প্রায় যুগেরও বেশি সময় ধরে এখানে এই প্রাণীগুলোকে আটকে রাখা হয়েছিল এবং বলা যায় যে মিনি চিড়িয়াখানার নামেই এই প্রাণীগুলো এখানে ছিল এবং দর্শনীর বিনিময়ে এই প্রাণীগুলো প্রদর্শন করা হতো। তো আজকে বন বিভাগের পক্ষ থেকে এখানে অভিযান চালানো হচ্ছে এবং এখানে যেগুলো বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সংরক্ষিত যেসব প্রাণীগুলো রয়েছে তার মধ্যে সাম্বার এবং ভাল্লুক, সেই প্রাণীগুলোকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে এখন সাম্বার হয়ে প্রায় 17টি রয়েছে, সেই 17টি সাম্বার হরিণ এখান থেকে তোলা হলো এবং সেগুলো কাঠের খাঁচার ভিতরে রাখা হচ্ছে। যদি একটু দেখি আমরা, 5টি ভাল্লুক রয়েছে, আমাদের এশিয়ান বিয়ার যেটাকে বলে, সেই ভাল্লুকগুলো এখানে
তুলে নিয়ে যাওয়া হবে আজকে। সারা বাংলাদেশে অবৈধ যেসব এই বিনোদন কেন্দ্র চিড়িয়াখানাগুলো রয়েছে সেই চিড়িয়াখানাগুলো খুব দ্রুত বন্ধ হবে। সাম্বার হরিণের জন্য এই পর্যায়ে বলা যায় যে খুব জোরে সোরে কাজ চলছে। সাম্বার হরিণের পর যে ব্ল্যাক বিয়ার যেটা রয়েছে সেই ব্ল্যাক বিয়ারটা এখান থেকে নিয়ে যাওয়া হবে এবং এরপর রাজধনেশ রয়েছে কয়েক জোড়া বড় বড় রাজধনেশ, সেই রাজধনেশগুলো এখান থেকে উদ্ধার করা হবে এবং উদ্ধার করে সেগুলো চট্টগ্রামে আপাতত রাখা হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রমজান উপলক্ষে ফ্যামিলি কার্ডের বাইরে সারা দেশে ট্রাক সেলের মাধ্যমে 8টি বিভাগীয় শহর ও 5 জেলায় অতিরিক্ত 9,000 মেট্রিক টন পণ্য বিক্রি করবে টিসিবি। এর অধীনে সুবিধা পাবে 12 লাখ পরিবার, এমন তথ্য জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে খুলনার শিববাড়ি মোড়ে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন এ বাণিজ্য উপদেষ্টা। এ সময় তিনি জানান, বাজার সহনীয় রাখতে ট্রাক সেল কার্যক্রম চলবে পুরো রমজান জুড়ে। বর্তমানে টিসিবির 63 লক্ষ পরিবারের কাছে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করছে বলেও জানান। খুলনায় প্রথম দিনে একটি ট্রাক থেকে 200 পরিবারের কাছে পণ্য বিক্রি করা হয়। জেলায় প্রতিদিন 10টি ট্রাকে করে 2000 পরিবারের কাছে পণ্য বিক্রি করবে টিসিবি। 587 টাকায় পাওয়া যাবে 1 কেজি চিনি, 2 কেজি তেল, আধা কেজি খেজুর, 2 কেজি ডাল ও 2 কেজি ছোলা। জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের মাধ্যমে এটা চালতে আমাদের মার্কেট, আমরা যারা গরিব মানুষ আমাদের অনেক ভালো হয়। বাজারে যেসব সিন্ডিকেট তার থেকে আমরা অনেক মুক্তি পাবো। যা চিনি আমরা 60 টাকা 45 টাকা 55 টাকা করে পাইছি, সেই চিনি আমাকে 110 টাকা করে কিনা লাগে। এখন যাই হোক টিসিবি যে থেকে মাল দিচ্ছে আমরা অনেক খুশি। প্রায় 9,000 টন পণ্য শুধু ট্রাক সেলের মাধ্যমেই বিতরণ করব। 63 লক্ষ যে পরিবারের কাছে আমাদের খাদ্য পণ্য দিয়ে থাকি তার থেকে অতিরিক্ত আরো 9,000 টন পণ্য আমরা শুধুই 12 লক্ষ পরিবারের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। রমজান সামনে রেখে চট্টগ্রামে পর্যাপ্ত ছোলা আমদানি হয়েছে। এর প্রভাবে গেল 2 মাসে ছোলার দাম কমেছে কেজিতে 20 থেকে 30 টাকা। ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজারে ছোলার দাম কমায় ও নতুন আমদানিকারক আসার প্রভাব বাজারে পড়েছে। কিছুদিন পর শুরু হবে রমজান মাস। রোজায় ইফতারের বড় অনুষঙ্গ ছোলা। গেল রমজানে ছোলার দাম ছিল বেশ চড়া, তবে এবার দাম অনেক কম। খাতুনগঞ্জে গেল 2 মাসে কেজিতে 30 টাকা পর্যন্ত কমেছে ছোলার দাম। বর্তমানে পাইকারিতে ছোলার কেজি 90 টাকা। ছোট এবং মাঝারি ধরনের আমদানিকারকরা সমান সুযোগ ব্যাংক থেকে পাচ্ছেন, সেই কারণে হাত বেড়েছে, প্রতিযোগিতামূলক বাজার হয়েছে, সেই জন্য বাজারও দাম কমা শুরু করেছে। মানভেদে ছোলার বাজার এই মুহূর্তে আছে 90 থেকে 100 টাকার মধ্যে। ব্যবসায়ীরা জানান, এতদিন যে ছোলা $880 আমদানি হতো, এখন তা নেমে এসেছে $700। তাদের অভিযোগ, গেল কয়েক বছর অসাধু আমদানিকারকদের হাতে জিম্মি ছিল সবাই। এছাড়া ছোলার মৌসুমে রোজা হওয়ায় খরচ কমেছে। ওনাদের সাথে আমাদের সিজন অনেক সময় মিলে না আর কি, কারণ প্রতি বছর রমজান আস্তে আস্তে যে দিনের একটা 15-20 দিন এদিক সেদিক হয়ে যায়, এটা হয়ে একটা সময় একটা বড় একটা গ্যাপ হয়ে যায়। তো এবার এই সিজন ওনাদের সাথে আমাদের মিলবে এবং যার কারণে আপনার চনাটনার মাল অন্যান্য বছরের চেয়ে এবার অনেক বেশি ভালো হবে। গেল বছর চট্টগ্রাম সমুদ্র বন্দরে ছোলা এসেছিল 1.5 লাখ টন, আর গেল 7 মাসে আমদানি 1,40,000 টন। ইতিমধ্যে প্রায় 1,40,000-এর উপরে ছোলা আমদানি হয়ে গেছে, কিন্তু আমাদের হাতে কিন্তু এখন আরও 5 মাস বাকি আছে। সুতরাং আমার মনে হয় যে এবারও ছোলার আমদানির পরিমাণ কিন্তু গত বছরের তুলনায় দ্বিগুণ পরিমাণ হবে। ছোলা ছাড়াও এবার পর্যাপ্ত ডাল জাতীয় পণ্য আমদানি হয়েছে। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে জমে উঠেছে যশোরের গদখালি ও আশপাশের পাইকারি ফুলের বাজার। উৎসবের আগে বাগান থেকে ফুল সংরক্ষণে ব্যস্ত চাষিরা। এবার 300 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা জেলার কৃষি বিভাগের। ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোরের ঝিকরগাছার গদখালি এলাকার মাঠ জুড়ে ফুটেছে গোলাপ, জারবেরা, গাঁদা, চন্দ্রমল্লিকা সহ নানা রঙের ফুল। উৎসবের বাজার মাথায় রেখে গোলাপে ক্যাপ পরানো সহ ফুলের নানা পরিচর্যায় ব্যস্ত চাষিরা। এবার শীত কম পড়ায় ফুলের উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে বলছেন চাষিরা। এরপরও বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে লাভের আশা করছেন তারা। এর মধ্যে জমে উঠেছে ফুলের বাজার। 4 লক্ষ টাকা খরচ করেছি 4-5 বিঘে ভুঁই মিলিয়ে, কিন্তু সেই তুলনায় আশা আছে 6 থেকে 7 লক্ষ টাকা 8 লক্ষ টাকা আমি বেচা করবো। 14 ফেব্রুয়ারিতে আস্তে আস্তে আরও
25-30টা বিক্রি হবে আশা করা যায়। গত বছর 40টা পর্যন্ত উঠেছিল। এদিকে মাসের শুরু থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখর ফুলের রাজধানী গদখালি। দিগন্তজোড়া ফুলের মাঠের সৌন্দর্য উপভোগের পাশাপাশি ফুলও কিনছেন অনেকে। এছাড়া ফুল চাষিদের আয়োজনে দর্শনার্থীদের জন্য চলছে মাসব্যাপী মেলা। বন্ধুরা আসছিল, তারা যে গল্প করছে এই কারণেই আসা। গোলাপ কিনলাম, রজনীগন্ধা, জারবেরা, অনেক রকম ফুল একদম নিজের হাত থেকে তোলা। খুব ভালো লাগলো ঘুরে। এবছর পর্যটন যা আসছে বাইরেতে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। ফুল বেচেও শান্তি পাচ্ছি। এই মৌসুমে উপজেলার প্রায় 600 হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে। আসন্ন 3 দিবস ঘিরে 300 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সারা বছরে যে বিক্রি ফুলের যে অর্থ 300 কোটি টাকা, 250 থেকে 300 কোটি টাকা, এবারও টার্গেট ফিল আপ হয়ে গেছে প্রায় 300 কোটি টাকা। সামনে আমাদের আরও দুটো প্রোগ্রাম আছে, 14 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি। এই দুটো ফেব্রুয়ারিতে অনেক আশা করি এছাড়া আরও বেশি বিক্রি হবে। ফুলের ব্যবসার সঙ্গে নানাভাবে জড়িত যশোরের লক্ষাধিক মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিরতির সংবাদ দুপুর আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব ও এক্স অ্যাকাউন্টে আরও বিস্তারিত সংবাদ রয়েছে।